প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে বইয়ের বাহিরে একটি আননোন টপিক নিয়ে কথা বলবো। গতকাল হতে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আর আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টের একটা সমাধান করিয়ে দিব। প্রথমে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রসায়নের প্রথম যে অ্যাসাইনমেন্টটা আছে পদার্থের গঠন তৃতীয় অধ্যায়, সেটির সলভ করে দিব। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণীর যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা তোমাদেরকে সলভ করিয়ে দিব। এ বাদ দিয়েও আমি তোমাদেরকে 9-10-এ তোমাদেরকে যে কয়টা অ্যাসাইনমেন্ট দিবে আমি সবগুলোর সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের সাথে রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই চ্যাপ্টারটির যে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো। দেখো, আমাদের প্রথমে এখানে বলেছে অ্যাসাইনমেন্ট, এখানে বলেছে হচ্ছে প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের, এই দেখো প্রতীকের পাশে মানে হচ্ছে আমাদের এই প্রতীকগুলো দিয়ে দিয়েছে। আর বলেছে যে নিউট্রন সংখ্যা, তারপর বলেছে হচ্ছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন তৈরি করো। মানে আমাদেরকে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলেছে, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম, আর এখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কপার, আর এখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কে ফর হচ্ছে গিয়ে পটাশিয়াম, আর এখানে আমাদের ফসফরাস, সোডিয়াম ফসফরাস পটাশিয়াম আর হচ্ছে কপার। এই চারটা যে পরমাণু আছে এই চারটা পরমাণুর আমাদের এই যে এখানে বলেছে হচ্ছে গিয়ে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, আর বলেছে নিউটন সংখ্যা, তারপর বলেছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, আর বলেছে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো দেখো আমি এক এক করে তোমাদের সবগুলো সলভ করিয়ে দিব। প্রথমে দেখো এখানে সোডিয়ামের এখানে দেওয়া আছে 11 আর হচ্ছে ভর সংখ্যা 23, ঠিক আছে, ভর সংখ্যা 23 দেওয়া আছে। তো আমি প্রথমে এখানে আমি যখন অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করব তখন আমি এখানে ডিরেক্ট আগে এটাকে তুলবা। আমি তোমাদেরকে এই ভিডিওতে যে প্রসেসে করে দেখাবো তোমরা অ্যাসাইনমেন্ট ঠিক ওইভাবেই জমা দিবা। তো দেখো আমি প্রথমে এখানে লিখব দেওয়া আছে দিয়ে আমি এখানে লিখব হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল টু আমাদের কত দেওয়া 23 দেওয়া, মানে 23 দেওয়া আছে। আর সোডিয়ামের এখানে আমাদের 11 দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে গিয়ে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা এটাকে কিন্তু প্রোটন সংখ্যা, মানে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু সমান, বা প্রোটন সংখ্যা সমান আমাদের কত দেওয়া, আমাদের এখানে 11 দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে প্রথমে আমাদের বলেছে নিউট্রন সংখ্যা বের করতে। তো আমি এখানে লিখব সুতরাং আমরা জানি দিয়ে আমি প্রথমে এখানে একটা সূত্র লিখব, সেটা হচ্ছে গিয়ে এগুলো কিন্তু তোমরা অবশ্যই রসায়নে পড়েছো, আর আমি কিন্তু এই ধরনের রসায়নের ওই চ্যাপ্টারের ভিডিও তোমাদেরকে দিয়েছি, এখনও দেইনি, আমি চ্যানেলে আস্তে আস্তে আপলোড করব, আমাদের সব ভিডিও করা আছে। তো দেখো আমি প্রথমে এখানে লিখবো যে ভর সংখ্যা, ভর সংখ্যার সূত্রটা কি? ভর সংখ্যার সূত্রটা কিন্তু আমরা জানি যে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এইখানে আমি এখন মানগুলো বসিয়ে দিয়ে এইখান থেকে আমি আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের এখানে নিউট্রন সংখ্যাটা চেয়েছে সেটাকে বের করব। তো কিভাবে? দেখো ভর সংখ্যা আমাদের কত দেওয়া 23 দেওয়া, তো আমি বসিয়ে দিলাম। প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আমার 11 দেওয়া আছে, প্লাস এখানে হচ্ছে আমার নিউট্রন সংখ্যা এখন দেখো দিয়ে এখন যদি আমি নিউটন সংখ্যা বের করতে চাই তাহলে আমি কি করব, তাহলে এখানে আমার +11 এটাকে আমি এই পাশে বিয়োগ আকারে নিয়ে আসবো, -11 ইকুয়াল টু আমার কি হবে, নিউট্রন সংখ্যা হবে, নিউট্রন সংখ্যা। এখন দেখো আমাদের এই নিউটন সংখ্যা সমান কত হবে, তাহলে আমরা লিখব বা নিউটন সংখ্যা সমান এখানে দেখো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে হচ্ছে গিয়ে 12, 12 হবে। এখন দেখো এখন আমাদের নিউটন সংখ্যা আমরা পেলাম হচ্ছে 12, এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। দেখো আমরা যদি এখন এই 12 আর এখানে 11 যোগ করি তাহলে কিন্তু আমরা 23 পাবো, ঠিক আছে, 12 আর 11 যোগ করলে 23 পাবো, মানে আমরা ভর সংখ্যা পাবো, মানে আমাদের নিউটন সংখ্যাটা ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে নিউটন সংখ্যা তো বের করতে বলেছে, তারপর বলেছে যে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র। এখন কিন্তু এখানে কিন্তু আমাদের প্রতিটা এখানে 1, 2, 3, 4টা মানে সোডিয়ামের আমার 4টা অ্যান্সার হবে,
মানে এখানে যে আমাদের ফসফরাস তার 4টা হবে, তারপর পটাশিয়ামের 4টা হবে, কপারের 4টা হবে। তো দেখো আমার এটা প্রথম একটা অ্যান্সার পেলাম। এখন আমাদের এখানে আরও কি বলেছে, এখানে বলেছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র। তো দেখো আমি যদি তোমাদেরকে নীল কালি দিয়ে এটা লিখে দেখাই, এটা হচ্ছে বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, পরমাণুর গঠনের চিত্র, ঠিক আছে, গঠনের চিত্র। এখন দেখো এখান থেকে এখন আমরা গঠনের চিত্রটা বের করব। সেটা কিভাবে বের করব, দেখো আমি প্রথমে আমরা এখানে একটা ডায়াগ্রাম আঁকবো। সেটা হচ্ছে গিয়ে কি, দেখো আমি যদি সোডিয়ামের ডায়াগ্রামটা আঁকতে চাই তাহলে আমি এখানে একটা দিব, এখানে আমি একটা দিয়ে এটাকে আমি একটু গোল করে দিব, কারণ এটাকে আমি ধরে নিব যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এইভাবে আমি গোল করে এটাকে পুরোটাকে কালো করে দিলাম, মানে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এখন দেখো আমি এখানে প্রথমে একটা শক্তি স্তর নিব, আমি একটু হাত দিয়ে আঁকছি, আমার একটু আঁকা বাঁকা হবে। তো দেখো আমার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, সেটা কি কি, 1টা 2টা, ঠিক আছে। আমার ইলেকট্রন কয়টা আছে, আমার ইলেকট্রন আছে হচ্ছে 11টা, তার মানে এখানে আমার কয়টা দিতে হবে, 11টা। তো আমি 2টা দিলাম, 2টা দেওয়ার পরে এখানে আমি আরও একটা আঁকলাম, আঁকার পরে 1 2, তারপরে শক্তি স্তরে আমার 8টা হবে। তো আমি 8টা বসিয়ে দিই, তাহলে আমার মোট কত হলো, 8 আর 2 10, আরও একটা বাকি থাকে, তার মানে আমার আরও একটা শক্তি স্তর এখানে আসবে। তো এই যে আমি আরও একটা শক্তি স্তর এখানে দিয়ে আমি এইখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, মোট আমার 11টা ইলেকট্রন। এখন যদি আমরা হিসাব করি, হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম, বোরন কার্বন, নাইট্রোজেন অক্সিজেন, ফ্লোরিন নিয়ন সোডিয়াম, ঠিক আছে। তো 11 আমাদের সোডিয়াম, এখানে আমি লিখব যে সোডিয়াম এর চিত্র, ঠিক আছে, সোডিয়ামের চিত্র মানে Na এর চিত্র। এখন আমাদেরকে এখানে বলেছিল যে বোর মডেল অনুসারে গঠনের চিত্র বের করো। এখন গঠনের চিত্র, এখন এটাকে আমি কিভাবে কি করব। এখন দেখো সর্বপ্রথম আমাদের কিন্তু বোরের পরমাণু মডেলটা, সেখানে কিন্তু আমাদেরকে বলেছে যে পরমাণু যে সকল মানে কক্ষপথে ঘুরে, মানে পরমাণু কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো আমি এখানে কক্ষপথ দিয়েছি, আর এটা কিন্তু আমার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক আছে, মানে আমি এখানে দেখিয়েছি যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তারপরে আমাদের আরও বলা আছে যে আমাদের যে কক্ষপথগুলো মানে n = 1 যখন হবে, এই দেখো এটা কিন্তু আমার, এই যে এটাকে আমি যদি করি এখানে n = 1, ঠিক আছে, n = 1 যখন হবে তখন সেটা হবে হচ্ছে গিয়ে আমাদের k প্রধান শক্তি স্তর, k প্রধান শক্তি স্তর, ঠিক আছে। তো আমাদের n এর মান মানে এটা হচ্ছে আমার k প্রধান শক্তি স্তর, এই যে আমার প্রথম। তারপরে দেখো এটা হবে হচ্ছে n = 2, সুতরাং এটা হবে হচ্ছে kl, l প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। তারপরে দেখো তারপর আছে হচ্ছে আমাদের এই যে সর্বশেষ যে শক্তি স্তরটা, এটা হচ্ছে n = 3, ঠিক আছে, n = 3, এটা হবে হচ্ছে KLM, m প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, ঠিক আছে। তো দেখো আমি এখানে আমাদেরকে বলেছে যে পরমাণু মানে বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র। এখন এইটা অনুসারে আমরা কি করলাম, যে আমরা কিন্তু আমাদের যে বিবৃতি দেওয়া বোরের পরমাণু মডেলের, সেখানে কিন্তু বলা আছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো তার ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। দেখো একটা নির্দিষ্ট কক্ষপথে আমাদের এখানে ঘুরছে, আমি এটা দেখালাম। তারপরে আমাদেরকে আরও বলা আছে যে আমাদের এইখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের যে কক্ষপথ আছে সেটাকে আমার নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যখন n = 1 হবে তখন k প্রধান শক্তি স্তর, n = 2 হলে l প্রধান শক্তি স্তর, n = 3 হলে m প্রধান শক্তি স্তর, মানে আমার এখানে 3টা শক্তি স্তর, এটা আমরা পেলাম। তারপরে কিন্তু আমাদের বোরের পরমাণু মডেলে কিন্তু আমাদের ওইখানে যে আমাদের বেগ মানে কৌণিক ভরবেগ আছে এগুলো কিন্তু নির্ণয় করতে বলেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু শুধু পরমাণুর গঠনের চিত্র বলেছে, এই জন্য আমরা ওগুলো নির্ণয় করব না। তো এইটা হবে হচ্ছে আমার দ্বিতীয় অ্যান্সার, হ্যাঁ, মানে আমি 4টা অ্যান্সার হবে মোট, এই যে একটা আমি 2টা পেলাম। আর হ্যাঁ, এইখানে তোমরা যে আমাদের এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে একটা মার্ক দিয়ে এখানে তোমরা নিউক্লিয়াসের জায়গায় লিখবা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এখানে তোমরা লিখবা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। তো দেখো এটা হচ্ছে আমার প্রথম অ্যান্সার গেল, তারপরে এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যান্সার গেল। তোমরা চাইলে তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে দেখো তারপরে এখানে আমাদের আর কি বলেছে যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন আমাদের আবার শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। তো এখানে আমি লিখব যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস,
ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এখন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য প্রথমেই আমাদেরকে ডায়াগ্রামটা আঁকতে হবে। সেটা হচ্ছে গিয়ে সোডিয়ামের ডায়াগ্রামটা আমরা এখানে প্রথমে একটা নিউক্লিয়াস নিব, আমি এটাকে একটু গোল মার্ক করে দিব, আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপরে আমাদের শক্তি স্তর 3টা হবে, এটা কিন্তু তোমরা জানো, কারণ ইলেকট্রন আছে 11টা। তাহলে আমার এখানে প্রথম শক্তি স্তরে আমার 2টা ইলেকট্রন হবে। তারপরের শক্তি স্তরে আমাদের কয়টা হবে দেখো, তারপরের শক্তি স্তরে আমাদের এখানে 8টা হবে। তাহলে আমাদের কয়টা হলো, তাহলে আমাদের 8 আর 2 10টা হলো। তারপরে আমাদের আরও একটা শক্তি স্তর হবে, আরও একটা শক্তি স্তর, এখানে আমার একটা হবে, তাহলে আমাদের মোট 11টা হবে। আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা দুইভাবে দেখাবো, একটা দেখাবো হচ্ছে চিত্রের সাহায্যে, এটাকে আমরা চিত্রের সাহায্যে দেখালাম, মানে এটা আমাদের এইভাবে বিন্যস্ত চিত্রের সাহায্যে। আমি এখানে দিব যে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস এটাকে আমি দিব। দেওয়ার পরে তারপরে দেখো, তারপরে কিন্তু এখানে আমরা আরও একভাবে এখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা দিব। সেটা হচ্ছে গিয়ে দেখো সোডিয়ামের হচ্ছে আমাদের 11। এখন এইখান থেকে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা শিখেছি, এখন আমরা এইটা দিব 1s2 2s2, হ্যাঁ, 2p6। তারপরে দেখো আমাদের মোট কয়টা হলো, 4টা 6টা 10টা, তাহলে আমাদের শেষে হবে হচ্ছে 11টা। ঠিক আছে, এই যে মোট আমাদের কয়টা হলো, আমাদের এখানে 11টা হলো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় অ্যান্সার, তার মানে আমি 2টা অ্যান্সার পেলাম, এটা 3 নাম্বার অ্যান্সার। তারপরে দেখো, তারপরে আরও বলেছে এখানে বলেছে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট, মানে আবার আমাদেরকে বলেছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, আবার বলেছে উপশক্তি স্তরের। তো দেখো এখানে আমি লিখব যে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন এখানে আমি এটা লিখে তারপরে আমি এখানে কি লিখব, এখন এইখানে সর্বপ্রথম আমি লিখব যে আমরা জানি দিয়ে এখানে আমরা লিখব হচ্ছে গিয়ে পরমাণুর অধীনে এক বা একাধিক, আমরা কি লিখব, পরমাণুর অধীনে এক বা একাধিক শক্তি স্তর থাকে, এটা কিন্তু আমরা জানি, শক্তি স্তর থাকে, মানে পরমাণুর অধীনে এক বা একাধিক শক্তি স্তর থাকে, শক্তি স্তর না, এটা হচ্ছে উপশক্তি স্তর থাকে, হ্যাঁ, এক বা একাধিক উপশক্তি স্তর থাকে। এদেরকে SPDF দিয়ে প্রকাশ করা হয়, এগুলো কিন্তু তোমরা জানো, এদেরকে S, P, D, F দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, প্রকাশ করা হয়। এখন দেখো, এখন এইটার আমরা উপশক্তি স্তরের বিন্যাসটা কিভাবে বের করব, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব, সুতরাং এখানে আমরা সোডিয়ামের হচ্ছে 11। এখন এটার উপশক্তি স্তরের বিন্যাসটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে গিয়ে দেখো, আমার প্রথমে এসে যা আছে আমরা তাই রাখবো, 2s যা আছে এটাকেও আমরা তাই রাখবো। রাখার পরে তারপরে যে বিন্যাসটা হবে এটা কিন্তু একটুখানি তোমাদের বুঝতে হবে, এটা হচ্ছে 2p এর এখানে দেখো আমাদের 6টা, এটা হবে হচ্ছে আমাদের 2px 2py এখানে 2py, এটাকে আমি একটু কেটে দিচ্ছি, আমি একটু নিচে লিখে দিচ্ছি 1s2 2s2, তারপর কি হবে 2px হবে হচ্ছে 2py, তারপর হবে হচ্ছে 2pz, হ্যাঁ, এটা হলো। এখন দেখো আমার শেষে এখানে আছে হচ্ছে 3s1। তোমরা এখানে মনে রাখবা উপশক্তি স্তরে যখন তোমাদেরকে বিন্যাস করতে বলবে তখন কিন্তু তোমরা এস যা আছে তাই রাখবা, এস এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। ডি আর মানে পি ডি আর এফ, মানে এস যা আছে তাই থাকবে, পি ডি এফ এগুলোর খালি চেঞ্জ হবে। হ্যাঁ, আমার পি এর আন্ডারে আরও 3টা শক্তি স্তর থাকে, সেটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে দেখো আমাদের এখানে পি এ কয়টা, 6টা যেহেতু, তাহলে আমার ও পাবে 2টা, ও 2টা আর ও 2টা, তাহলে 2 4 6। তাহলে এখন যদি আমরা গুনি এখানে কিন্তু আমাদের 11টাই হবে, 2টা 4টা 6টা 8টা 10টা 11টা। দেখো 11টা আমরা পেয়ে গেলাম, এটা হবে হচ্ছে আমাদের চতুর্থ অ্যান্সার। মানে আমাদের মোট যে 4টা অ্যান্সার, মানে আমাদের এখানে বলেছে যে 4টা জিনিস বের করতে বলেছে, সেটা হচ্ছে বলেছে নিউট্রন সংখ্যা বের করতে, তারপর বলছে যে বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র বের করতে, আমরা করলাম। তারপর বলেছে যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখালাম, শক্তি স্তরের চিত্র দিয়ে দেখিয়েছি, আবার এভাবে ডিরেক্ট যা আছে তাই দেখিয়েছি। তারপরে এখানে বলেছে যে সর্বশেষে যে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, তারপরে দেখো এই যে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, তো এটাকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ।
হ্যাঁ, উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা এভাবে। এই 4টা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমি প্রথমে আমাদের এখানে বলেছে যে একটা প্রতিবেদন প্রণয়ন করো। হ্যাঁ, তো আমি এখানে প্রথমে সোডিয়ামেরটা বের করলাম। এখন আমি বের করব হচ্ছে আমাদের এখানে পটাশিয়াম, সরি, এখানে যে আমাদের ফসফরাস আছে, এই ফসফরাসেরটা আমরা বের করব। তো প্রথম দেখো এখানে আমি 2 দিব, 2 দিয়ে আমি এখানে কি লিখব, আমাদের যা আছে আমি তাই লিখি 15। তারপর আছে হচ্ছে ভর সংখ্যা কত, 31 দেওয়া, ভর সংখ্যা 31 দেওয়া। এখন এখান থেকে আমরা সেম আগের মতো নিউট্রন সংখ্যা বের করব। তো আমরা লিখব যে দেওয়া আছে দিয়ে আমরা কি লিখব, আমরা প্রথমে লিখব যে ভর সংখ্যা সমান 31, এটা আমাদের দেওয়া আছে। তারপর আর কি দেওয়া আছে, এখানে 15 দেওয়া, মানে এটা ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু সমান, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা কত আমাদের এখানে 15 দেওয়া আছে, ঠিক আছে, 15 লিখলাম। এখন এইখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটা বের করব। তো আমরা এখানে লিখব যে আমরা জানি দিয়ে এখানে লিখব হচ্ছে গিয়ে, আমরা এখানে কি লিখব, এখানে লিখব হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, আমরা লিখব যে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, যোগ নিউট্রন সংখ্যা, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। হ্যাঁ, এটা আমরা লিখলাম। লিখার পরে এখন আমরা কি করব, এখন ভর সংখ্যা যা আছে আমরা তাই বসিয়ে দিব 31, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 15, তো 15 বসাবো, প্লাস এখানে আমাদের নিউট্রন সংখ্যা, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে নিউট্রন সংখ্যা। হ্যাঁ, তো আমরা এখানে নিউট্রন সংখ্যাটাকে বসানোর পর এখন দেখো এখানে প্লাস আছে, এটা এই পাশে চলে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, 31 মাইনাস 15, এখানে হবে হচ্ছে নিউট্রন সংখ্যা। তো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমাদের কত হয়, আমাদের হয় হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা সমান কত হয়, নিউট্রন সংখ্যা সমান আমাদের যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 16। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 16 হবে। এখন দেখো এই 16 নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে ভর সংখ্যা পাবা। প্রোটন সংখ্যা কত, 15 যোগ নিউট্রন সংখ্যা কত, 16, 15 আর 16 যোগ করলে 31, ঠিক আছে। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার, মানে এটা আমার একটা অ্যান্সার, তারপরে আমাদের আরও 3টা অ্যান্সার আসবে। সেটা হচ্ছে কি, এটাকে আমাদের প্রথমে ভর সংখ্যা বের করতে করলাম। এখন হচ্ছে বোর পরমাণুর, মানে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র। এখন আমরা এখানে লিখব যে বোর পরমাণুর মডেল অনুসারে কি লিখব, বোর পরমাণুর মডেল অনুসারে আমাদের এখানে বলা হচ্ছে পরমাণুর গঠনের চিত্র, ঠিক আছে, ঠিক আছে। এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে এখন আমি এটাকে আঁকবো। আঁকার জন্য আমি সর্বপ্রথম আমাদের এখানে বোর পরমাণু, আগে আমরা চিত্রটা আঁকবো, সেটা হচ্ছে ফসফরাস। তো আমি এখানে একটা নিউক্লিয়াস দিব, নিউক্লিয়াসটাকে আমি একটু গোল বোল্ড করে দিব, আমি ধরে নিলাম যেটা আমার নিউক্লিয়াস। তারপরে আমি প্রথম শক্তি স্তর দিব। এখন আমার ফসফরাসের হচ্ছে 15, তাহলে এখানে আমি 1 2, মানে প্রথম শক্তি স্তরে আমার 2টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে 8টা, তো আমি 8টা বসিয়ে দেই, তাহলে কয়টা হলো, 10টা হলো, আরও থাকে 5টা। তো আমার তৃতীয় শক্তি স্তরে কয়টা হবে, আমার এখানে একটু আঁকা বাঁকা হচ্ছে, তৃতীয় শক্তি স্তরে হবে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা, অবশেষে এই যে 5টা, ঠিক আছে। তো এটা আমার কি হবে, এটা হবে হচ্ছে আমার ফসফরাসের চিত্র, মানে পি এর চিত্র। হ্যাঁ, পি এর চিত্র এখানে পেলাম। পাওয়ার পরে এখন এখানে আমাদেরকে বলেছে বোর পরমাণুর মডেল অনুসারে। এখন এখানে আমি সেম ওই আগের মতো, এটা হচ্ছে আমার n = 1, সুতরাং এটা হচ্ছে কে প্রধান শক্তি স্তর, তারপরে এটা হবে হচ্ছে আমাদের n = 2, তাহলে এটা কি KL প্রধান শক্তি স্তর, তারপরে এটা হবে হচ্ছে n = 3, তাহলে এটা কি হবে KLM প্রধান শক্তি স্তর, ঠিক আছে। তো এটাকে তোমরা লিখবা। লেখার পরে আমরা এখানে পরমাণুকে আরেকটা দিব, দিয়ে এখানে লিখব যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, ঠিক আছে, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। তো আমি লিখলাম, লেখার পরে এটা আমার গেল, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যান্সার, ঠিক আছে, এটা আমার দ্বিতীয় অ্যান্সার গেল। তোমরা চাইলে তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে দেখো, তারপরে সর্বশেষ যে আমাদের আরও যে 2টা আছে, সেখানে আমাদেরকে কি বলেছে, এখানে বলেছে যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস আর উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা এখানে লিখবো যে শক্তি স্তরের
ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এটা দিয়ে এখন এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস দেখাবো, তারপরে আমরা একেবারে ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস দেখাবো। তো আমি এখানে চিত্র দিয়ে একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে এখন এইখানে আমি সেম আগের মতো চিত্রটা আঁকিয়ে দিব। তো আমি এটা ধরলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস, আমার হচ্ছে 15টা, তাহলে এই যে 2টা দ্বিতীয় শক্তি স্তরে হবে আমার 8টা, আমি 8টা বসিয়ে দিলাম, আর থাকবে হচ্ছে 5টা, মানে 10টা হলো 5টা থাকবে। তো 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা, ঠিক আছে। তো 5টা, এটা হচ্ছে গিয়ে আমাদের ফসফরাস এর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, চিত্রের ইলেকট্রন বিন্যাস, এখানে ইলেকট্রন বিন্যাস। তারপরে দেখো এখন আমরা ডিরেক্ট ইলেকট্রন বিন্যাসটা এখান থেকে দেখাবো 15। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি যদি ডিরেক্ট ইলেকট্রন বিন্যাসটা দেখাই তাহলে এটা আমার কি হবে, এখানে হবে 1s2 2s2 2p6, তাহলে আমার কয়টা হলো, 10টা হলো। হ্যাঁ, 10টা হলো। তারপর আমার কি হবে 3s2 12টা, 13 14 15, আর মাত্র আমার 3টা আছে, তাহলে এখানে কি হবে 3p3, মানে আমার এখানে 3টা হবে। তো আমি এখানে 3টা বসিয়ে দিলাম, এটা গেল হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। এটা হবে আমার আরও একটা অ্যান্সার, মানে আমি 3টা অ্যান্সার পেয়ে গেলাম। এখন দেখো 4 নাম্বার অ্যান্সারটা আমাদের এখানে বলেছে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন আবার উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস আমার কি হবে, এখানে আমি একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে এখন আমি এখানে সেম সেই আগের মতো লিখব যে আমরা জানি দিয়ে এখানে আমরা লিখব হচ্ছে গিয়ে পরমাণুর অধীনে এক বা একাধিক আমরা কি লিখব, এক বা একাধিক শক্তি স্তর থাকে, শক্তি স্তর না, এখানে উপশক্তি স্তর হবে, ঠিক আছে, উপশক্তি স্তর থাকে। হ্যাঁ, তো এটা দিয়ে আমি এখানে দাঁড়িয়ে দিব। তারপরে আমি লিখব যে এদেরকে SPDF দ্বারা প্রকাশ করা হয়, এদেরকে S, P, D, F দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এটা আমি লিখলাম। লেখার পরে এখন আমি এইটার যে আমার উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সেটা বের করবো। তো সেটা কিভাবে, দেখো আমি এখানে যে P15 দিব, মানে ফসফরাস 15, তার এখন দেখো 1s2, তো আমার যা আছে আমি তাই রাখবো এসটাকে। এখন দেখো 2s2 যা আছে তাই রাখবো, মানে এস যখন থাকবে তখন আমরা যা আছে তাই রাখবো। এখন এখানে P6, তো এটাকে আমি ভাগ করব, তো কি হবে Px 2py 2pz, ঠিক আছে। তো আমার এখানে 6টা আছে, তার মানে 2টা 4টা 6টা। তারপর 3s যা আছে আমরা তাই রাখবো 3s2, আর এখানে আছে কি p, তো এটাকে আমরা ভাগ করবো যে 3px 3py 3pz, ঠিক আছে। এখন এখানে 3টা আছে মানে একটা, তার মানে আমার ইলেকট্রন এখানে একটা একটা করে আমার উপশক্তি স্তরে ভাগ হয়ে গেল। তো এখন যদি আমরা গুনি 2 4 6 8 10 12 13 14 15, আমার মোট 15টা হয়ে গেছে। এটা হবে হচ্ছে আমার আরও একটা অ্যান্সার। হ্যাঁ, তোমরা চাইলে তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা গেল হচ্ছে আমার ফসফরাসের। এখন আমার আসে হচ্ছে গিয়ে এখানে পটাশিয়ামের কত, পটাশিয়ামের হচ্ছে 19, এখানে আমি 3 দিলাম, 3 দিয়ে আমি এখানে লিখবো যে পটাশিয়াম 19, ভর সংখ্যা কত, ভর সংখ্যা 40। এখন এইখান থেকে আমি সেম আবার 4টা অ্যান্সার বের করবো, কি সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। হ্যাঁ, তো আমি এখানে লিখবো দেওয়া আছে দিয়ে সেম আমি আগের মতো করে কি লিখবো, ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 40, ঠিক আছে। তারপরে আমাদের এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, তো আমি ডিরেক্ট প্রোটন সংখ্যা লিখি। হ্যাঁ, প্রোটন সংখ্যা সমান কত, প্রোটন সংখ্যা সমান হবে হচ্ছে আমাদের কত, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 19। হ্যাঁ, তো এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব যে আমরা জানি দিয়ে আমরা কি বের করব, আমরা নিউটন সংখ্যাটা বের করব। তো আমি লিখবো আমরা জানি ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, ঠিক আছে, নিউট্রন সংখ্যা। এখন দেখো, এখন এটাকে আমরা কি করব, এখন দেখো বা ভর সংখ্যা যা আছে আমি তাই বসিয়ে দিব, আর এখানে আমার প্রোটন সংখ্যা 19 যোগ নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা।
তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত হবে, এটা আমাদের বিয়োগ হয়ে যাবে। তো আমাদের বিয়োগ হলে কত হবে, নিউট্রন সংখ্যা হবে হচ্ছে আমাদের 21, ঠিক আছে, 21 হবে, এটাই হবে হচ্ছে অ্যান্সার। এখন দেখো তুমি 21 আর 19 যদি যোগ করো তাহলে তুমি এখানে 40 পাবা। তো এই দুইটা যোগ করলে আমি এখানে 40 পাবো, 21 আর 19 যোগ করলে হয় 40। তারপরে দেখো এটা হবে হচ্ছে আমার একটা অ্যান্সার। তারপরে আমাদেরকে বলেছে যে বোর পরমাণুর মডেল অনুসারে গঠনের চিত্র। তো আমরা এখানে লিখবো যে বোর পরমাণুর মডেল অনুসারে গঠনের চিত্র, মডেল অনুসারে গঠনের চিত্র, ঠিক আছে, গঠনের চিত্র। তো চিত্র দিয়ে এখন আমি এটাকে একটা আন্ডারলাইন করলাম, করার পরে এখন আমি কি করব, এখন আমি যে আমাদের পটাশিয়াম আছে তার আমি একটা তার একটা ডায়াগ্রাম আঁকবো। তো এখানে আমি এটাকে বোল্ড করে এটাকে আমি একেবারে ফিল আপ করে দিচ্ছি, ধরে নিলাম এটা নিউক্লিয়াস। তারপরে আমার কয়টা, এখানে 19টা, তো আমার এখানে 2টা হবে। তারপরে আমার আরও একটা শক্তি স্তর, এখানে হবে হচ্ছে 8টা। তাহলে আমার মোট কয়টা হবে, মোট হলো হচ্ছে 8টা, 2টা 10টা। আর আছে কয়টা, আর আছে হচ্ছে আমাদের আর আছে হচ্ছে আমাদের 9টা। তাহলে আমাদের তৃতীয় শক্তি স্তরেও কিন্তু 8টা হবে। তো আমি এই যে 8টা বসিয়ে দিলাম। তাহলে সর্বশেষ শক্তি স্তর আমার আরও একটা থাকবে, সেখানে হবে হচ্ছে আমাদের, আমি হাত দিয়ে আঁকছি তাই ফানি হতে পারে একটু, তো এখানে আমার একটা, ঠিক আছে। তো এখানে আমি লিখবো যে কে এর চিত্র, হ্যাঁ, কে এর চিত্র। এখন এইখান থেকে আমি সেম সেই আগের মতো এটাকে করব। তো n = 1 হলে 1 সমান এখানে কি, কে প্রধান শক্তি স্তর, হ্যাঁ, কে প্রধান শক্তি স্তর। তারপরে দেখো n = আমার এখানে যদি 2 হয় তাহলে কে এল প্রধান শক্তি স্তর। তারপরে যদি আমার n = এখানে 3 হয় তাহলে আমার কি হবে, কে এল এম, হ্যাঁ, এম প্রধান শক্তি স্তর। তারপর n = যদি আমার 4 হয় তাহলে এখানে আমার কি হবে, এন প্রধান শক্তি স্তর। আর এটা কি হবে, দেখো এটা হবে হচ্ছে গিয়ে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, ঠিক আছে। তো এটাকে আমি লিখে দিলাম। এখন দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের বোর পরমাণুর মডেল অনুসারে চিত্র। এখন তোমাদের মনে আসতে পারে এটা কিভাবে বোর পরমাণুর মডেল অনুসারে চিত্র, কারণ আমাদের সেখানে কিন্তু বলেছে যে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন নির্দিষ্ট নিজের ইচ্ছা মতো কোনো আঁকাবাঁকা কক্ষপথে ঘুরতে পারে না, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো এই দেখো আমি এখানে দেখিয়েছি যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তারপরে হচ্ছে কি আমাদের এখানে আরও বলা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের প্রতিটা শক্তি স্তরকে যদি n = 1 হয় তাহলে কে প্রধান, 2 হলে এল, 3 হলে এম, তারপরে 4 হলে এন। তো এটাকে আমরা দেখালাম। তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরও আছে, সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি mvr = nh/2π, যে আমাদের সূত্রটা আছে সেটাও কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমাদের এখানে কিন্তু চিত্র বের করতে বলেছে, তাই আমরা কৌণিক ভরবেগ বা আরও যা আছে আমাদের ওইখানে আলোর বেগের যে আরও একটা সূত্র আছে hb = hc/λ, ওই সূত্রগুলি আমরা এখানে বের করব না, আমরা জাস্ট এখানে চিত্রটাকে দেখাবো, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের 3 নং। এখন দেখো যে 4-এ যে আছে, 4-এ আমাদেরকে এখানে কি বলেছে, হ্যাঁ সরি, এটা কিন্তু আমার আরও একটা অ্যান্সার হবে, ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার আরও একটা অ্যান্সার। মোট আমি 2টা অ্যান্সার পেলাম, এখন আমার আরও 2টা অ্যান্সার বাকি আছে। তো দেখো সেটা কি হবে, এখানে হচ্ছে আরও 2টা অ্যান্সার এখানে আমার আছে হচ্ছে গিয়ে যে শক্তি স্তর, এখানে বলেছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমি এখানে লিখবো যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা আমরা দুইভাবে দেখাবো, একটা চিত্রের সাহায্যে আর একটা ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস আমরা করব। তাহলে দেখো এখানে আমি প্রথমে এটাকে বোল্ড করে দিব, ঠিক আছে, বোল্ড করে দেওয়ার পরে আমি এখানে শক্তি স্তরগুলো দিব, 1টা 2টা 3 4 5 6 7 8 9 10, তারপর কি হবে 11 12 13 14 15 16 17 18, এটা একটু বেশি হয়ে গেছে। আর একটা আছে কি আমাদের মোট 19টা ইলেকট্রন, তাই আমি এখানে এই যে 19টা ইলেকট্রন, লাস্টের ইলেকট্রনটা আমি এখানে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমি চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখালাম, ঠিক আছে। তারপরে দেখো তারপরে আমি কি আঁকবো, তারপরে আমি এখানে ডিরেক্ট, হ্যাঁ, পটাশিয়ামের যে 19 সেটাকে আমি এখানে ডিরেক্ট চিত্রের এখানে আমি ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস দেখাবো, 1s2 2s2 2p6, তারপর কি হবে 3s2 3p6। তাহলে মোট আমাদের কয়টা হলো, 2 4 6 10 6 18 19 20, সরি এখানে আমার 5 হবে, হ্যাঁ, মোট আমার এখানে 19টা আছে। তাহলে কয়টা, 2টা 4টা 6টা 10টা, 2টা 12টা 12টা আর 5টা 19টা, ঠিক আছে, 12 13 14 15 16 17
ও সরি, আমার এখানে 17, সরি এখানে আমার 6 হবে, 6 হবে। হ্যাঁ, তাহলে আমার কি হবে 2 4 10টা, আর এখানে হবে হচ্ছে গিয়ে 8টা 18টা, তাহলে আমার আরও একটা হবে, আরও একটা, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে গিয়ে 4s1, মোট 19টা। এখন যদি তোমরা কোনো 2 4, আর এখানে আমার 6 10 আর 2 12 আর 6 হচ্ছে 18, সরি 12 আর 6 18, আর এখানে হচ্ছে আমার একটা 19টা, তার মানে এটা হবে আমার তৃতীয় অ্যান্সার, মানে এটা আমার 3 নাম্বার অ্যান্সারটা হবে। এখন দেখো 4 নাম্বারে আমাদের আরও কি আছে, এখানে বলেছে যে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমি এখানে লিখব যে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা আমরা কীভাবে বের করব, সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমরা এখানে লিখব সেই আগের মতো যে আমরা জানি পরমাণুর অধীনে এক বা একাধিক কি হবে, পরমাণুর অধীনে এক বা একাধিক শক্তি স্তর থাকে। ঠিক আছে, শক্তি স্তর থাকে। ঠিক আছে, এটা আমি লিখব। লেখার পরে লিখব যে এদেরকে SPDF, এদেরকে S, P, D, F দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রকাশ করা হয় এটা দিয়ে। এখন দেখো, এখন আমি এখান থেকে যে আমাদের যে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সেটাকে দেখাবো। তো সেটা কীভাবে, তো আমি এখানে এখানে 19 লিখব। আমার কিন্তু লেখাগুলো খুব মানে দেখতে বাজে হচ্ছে, তোমরা একেবারে পারফেক্টভাবে লিখবা, আর আমি যেভাবে দেখাচ্ছি একদম এইভাবেই লিখবা। হ্যাঁ, তো দেখো এখানে আমি কী করবো, 1s2 2s2, মানে এস আমার যা আছে তাই থাকবে, এটা কিন্তু তোমাদেরকে বলেছি। এখন পি, এই পিটাকে আমি কি করব, 2px 2py 2pz। ঠিক আছে, তো দেখো আমার এখানে 6টা আছে, আমি 2টা করে দিয়ে দিব, 2টা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমার কি আছে 3s2, এটা যা আছে আমি লিখলাম। তারপরে আমার আবার এখানে 3px 3py, তারপর কি হবে 3pz, এখানেও আমার 6টা আছে, তো আমি এখানে 2টা করে দিয়ে দিব, 2টা করে দিয়ে দিলাম। তারপরে আমার আছে হচ্ছে 4s1, এটা আমার যা আছে তাই। এখন যদি গুণো তাহলে কিন্তু তোমরা 19টা পাবা, 2 4 6 8 10 12 14 16 18 19। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার চতুর্থ অ্যান্সার। হ্যাঁ, তোমরা চাইলে এটা তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে দেখো, তারপরে যে আমাদের চতুর্থতে যে মৌলটা আছে সেটা হচ্ছে কি আমাদের কপার। ঠিক আছে, এটা কিন্তু একটু বুঝার এখানে একটু জায়গা আছে, সেটা হচ্ছে কি আমি এখানে 4 দিয়ে প্রথমে কপারকে তুলি। এখানে আমার দেওয়া আছে কপার 29, আমরা জানি কপারের ইলেকট্রন হচ্ছে 29টা, আর ভর সংখ্যা আমাদের 63, এটাও আমরা জানি। হ্যাঁ, ভর সংখ্যা কত 63। এখন এইখান থেকে সেম আমার আবার 4টা হবে, সেটা কি ইলেকট্রন, আমরা প্রথমে নিউটন সংখ্যা বের করব, তারপর বোর পরমাণুর মডেল অনুসারে চিত্র দেখাবো, তারপর আমরা শক্তি স্তর ইলেকট্রন, তারপর মানে উপশক্তি স্তর ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো। মোট আমাদের 4টা, তো এইখান থেকে আমরা 4টা অ্যান্সার পাবো। তো দেখো প্রথমেই আমরা এখানে লিখব যে দেওয়া আছে দিয়ে আমি কি লিখব, ভর সংখ্যা লিখব। ভর সংখ্যা কত দেওয়া, এখানে আমাদের 63 দেওয়া। ঠিক আছে, আর আমাদের এখানে 29, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা আমাদের এটা হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, তো আমি ডিরেক্ট এখানে প্রোটন সংখ্যা লিখে দিই। প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 29 মানে 29। এখন এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করব। তো আমরা লিখব, সুতরাং আমরা জানি দিয়ে তারপরে দেখো এখানে আমি কি লিখবো, এখানে লিখবো আমি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এটা আমরা যা আছে তাই আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমি মানগুলো বসিয়ে দিব। ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 63, আর আমাদের প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কিন্তু আমাদের 29 দেওয়া আছে, আর আমাদের কি বের করতে হবে, আমাদের কিন্তু নিউট্রন সংখ্যা বের করতে হবে। তো নিউট্রন সংখ্যা, ঠিক আছে, নিউট্রন সংখ্যা। এখন দেখো বা দিয়ে, এখন দেখো এটা আমাদের যোগ আকারে আছে, এই পাশে চলে আসলে বিয়োগ হবে, -29 ইকুয়াল টু আমাদের নিউট্রন সংখ্যা। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, সুতরাং নিউট্রন সংখ্যা সমান হবে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান কি হবে, দেখো এখন আমাদের যদি 63 থেকে 29 চলে যায়, তাহলে আমাদের 63 - 29, তাহলে আমাদের হবে 34। ঠিক আছে, তার মানে আমাদের নিউট্রন সংখ্যা হবে 34। এখন যদি তোমরা এই 34 এর সাথে
এই দেখো 34-এর সাথে যদি 29 যোগ করো তাহলে কিন্তু তুমি এখান থেকে 63 পেয়ে যাবা। তার মানে আমাদের নিউট্রন সংখ্যাটা ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমার একটা অ্যান্সার। এখন আমাদের তারপরে কি বলেছে, তারপরে আমাদের বলেছে বোর পরমাণুর মডেল অনুসারে। তো আমি লিখব বোর পরমাণুর মডেল অনুসারে কি লিখব, বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র। ঠিক আছে, পরমাণুর গঠনের চিত্র। ঠিক আছে, এখানে আমি ক্লোন দিব, তারপর আমি এখানে একটা আন্ডারলাইন করতে পারি। আর তোমরা কিন্তু এই লেখাগুলোকে একটু সুন্দর মতো করে লিখবা। হ্যাঁ, তো দেখো আমি এখন এখান থেকে কি করব, সর্বপ্রথম আমি এখানে কপারের ডায়াগ্রামটা আঁকবো। তো আমি এটাকে ধরে নিলাম যেটা হচ্ছে আমাদের কপারের নিউক্লিয়াসটা, এখানে আমি দিলাম। এখন কপারের কিন্তু 29, মনে রাখবা কপারের কত, কপারের হচ্ছে গিয়ে 29। তো দেখো আমার প্রথমে এখানে দুইটা বসালাম। দুইটা বসানোর পরে তারপরের স্টেজে কিন্তু আমাদের কয়টা হবে, 8টা হবে। হ্যাঁ, 2টা 4টা 6টা 8টা। এখন দেখো তারপরে কিন্তু আমাদের এইখানেই কিন্তু যত ট্রিক্স, মানে আমাদের যে ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো কিন্তু সব এইখানে। এখন দেখো আমাদের যে তৃতীয় শক্তি স্তর, এখানে আমাদের কয়টা, 8টা, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের 2টা, তাহলে মোট 10টা হলো। তারপরে দেখো তারপরের শক্তি স্তরটায় আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু জানি 2টা 8টা, তারপরে কিন্তু আমাদের হবে হচ্ছে গিয়ে 16টা, সরি 16টা না 18টা হবে। তো 18টা আমি এখানে কিভাবে বসাবো, হ্যাঁ 18টা আমি বসানোর জন্য প্রথমে এখানে 2টা 4টা 6টা 8টা, ঠিক আছে 8টা আমি বসালাম। বসানোর পরে আমি আবার এখানে 2টা করে দিব। তো 8টা 2টা 10টা, 2টা 12টা, 13 14 15 16। তো আরও 2টা থাকে, আরও 2টা আমি এখানে কোথাও এক জায়গায় দিয়ে দিব। সেটা হচ্ছে ধরো আমি এইখানে এক জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার মোট পরমাণুগুলো এইভাবে থাকবে। তো আমাদের মোট কয়টা হলো, তারপরেও কিন্তু আমাদের মোট 28টা হয়েছে, তাও আরও একটা বাকি আছে। তো আরও একটা, সেটাকে আমি শেষ কক্ষপথে এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে মোট আমাদের 29টা। তোমরা যদি গুনো, এখানে হচ্ছে আমাদের 2টা, এখানে 8টা, 10টা, আর এখানে হচ্ছে 18টা, 28টা, এই যে একটা 29টা। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের পরমাণুর মডেলের চিত্রটা, একদম পারফেক্টভাবে মনে রাখবা। এই কপারটা এই জন্য একটু তোমাদের ঝামেলার। তো এটাকে আমি লিখবো যে কপারের চিত্র। ঠিক আছে, কপারের চিত্র। এখন এইখান থেকে আমি সেই আগের মতো আমাদের বোর পরমাণু মডেলের মতো বলেছে, তো এইখান থেকে আমি কি করব, এই যে আমি এখান থেকে n=1 হলে n=1, তো এখানে লিখব কে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। তারপরে কি লিখব, তারপরে হচ্ছে এইটা, হ্যাঁ n=2, তাহলে L প্রধান শক্তি স্তর, n=3 M প্রধান শক্তি স্তর, n=4 N প্রধান শক্তি স্তর। তাহলে আমি এখানে মোট 4টা শক্তি স্তর পেলাম। পাওয়ার পরে এখন আমরা এখানে নিউক্লিয়াসটাকে এখানে আমি করব, মানে মার্ক করে এখানে আমি বলবো যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। ঠিক আছে, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। হ্যাঁ, তো এটাকে আমি বসিয়ে দিলাম। এখন দেখো তারপর এটা হচ্ছে আমাদের আরও একটা অ্যান্সার, মানে আমি মোট কয়টা অ্যান্সার পেলাম, 2টা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ডায়াগ্রামটা তোমরা মনে রাখবা, এটা ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু তোমরা একেবারে কাঠ পেন্সিল দিয়ে সুন্দর মতো করে আঁকবা। আমি হাত দিয়ে এঁকেছি তাই একটু ফানি হয়েছে, এটা কোনো সমস্যা নাই। তো দেখো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা তুলে নিতে পারো। তারপরে দেখো সর্বশেষ যে আমাদের আরও যে 2টা আছে, সেটা হচ্ছে কি আমাদের এখানে আরও বলেছে যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস আর উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমি 2টা অ্যান্সার পেলাম, আরও 2টা এখানে লিখবো শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা আমরা কীভাবে বের করবো, আমি প্রথমে চিত্রের সাহায্যে দেখাবো। ঠিক আছে, চিত্র, তো চিত্রের সাহায্যে যদি দেখাই তাহলে আমি এখানে এখন ডায়াগ্রামটা আঁকবো। কীভাবে আঁকবো, আমি প্রথমে ধরে নিব যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস। ঠিক আছে, তারপরে দেখো আমার কয়টা, মোট 29টা, তাহলে এই যে 2টা দিলাম। তারপরে এই যে আমার আরও একটা শক্তি স্তর, এখানে আমি 8টা দিব, তাহলে মোট 10টা হবে। 10টা হওয়ার পরে আমাদের তারপরে শক্তি স্তরে কিন্তু আমাদের 18টা হবে। কয়টা, 18টা। তো 2 4 6 8 10 12 14 16 17 18, এই 18টা হলো। তাহলে আমাদের মোট কত হলো, 18 10 28টা। আরও একটা বাকি থাকে, সেটাকে আমরা সর্বশেষ কক্ষপথে এখানে দিয়ে দিব। হ্যাঁ, আরও একটা, মোট 29টা। এখানে আমি লিখব যে কপার এর ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে আমরা
চিত্রের সাহায্যে দেখালাম, এখন আমরা আরও একভাবে দেখাবো ইলেকট্রন বিন্যাস। এখন এখানে আমরা কপারের আরও একটা ইলেকট্রন বিন্যাস দেখাবো, সেটা হচ্ছে কপারের কত 29। হ্যাঁ, কপারের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভিন্ন, একদম পারফেক্টভাবে মনে রাখবা, কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভিন্ন। তো আমি দেখো এটাকে যদি এখন দেখাই তাহলে আমার কি হবে, আমার হবে হচ্ছে 29টা, তো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে গিয়ে আমাদের 3p6। এখন তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা লিখবো হচ্ছে গিয়ে 4s1 3d10। ঠিক আছে, এখন যদি তোমরা যোগ করো 2 4 আর 6 10 10 আর 2 12 12 আর 6 18 28 29। এখন আমার কিন্তু এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু সর্বদা জানি যে ডিএ আসার আগে আমাদের এসটাকে সর্বদা পূর্ণ করে আসতে হয়, মানে এস আমাদের হচ্ছে 2, তাহলে আমাদের এখানে 2 হয়ে আমাদের এখানে 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এইটা না হয়ে আমাদের 10 হয়েছে, তারপর 1 হয়েছে। এখানে এই ব্যতিক্রমটা কেন? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমাদের কপারের ক্ষেত্রে একটা পারফেক্ট ব্যতিক্রম, এটা কিন্তু একদম পারফেক্টভাবে মনে রাখবা, কারণ এখানে যদি আমাদের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে আমাদের কপার সাহেব হ্যাঁ একদম পারফেক্টভাবে স্থিতিশীল অবস্থা অর্জন করে। ঠিক আছে, এই জন্য আমাদের সর্বশেষ কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন, আর তার আগে আমাদের এখানে 10টা, কিন্তু যদি আমি প্রপার স্বাভাবিকভাবে করতাম তাহলে এখানে আমার 2 হতো, এখানে আমার 9 হতো, এরকম 2 আর 9, কিন্তু আমাদের এখানে কিন্তু 10 হবে, এখানে 1 হবে, এখানে খালি এতটুকু ট্রিক্স। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অ্যান্সার। তারপরে সর্বশেষ যে ইটা আছে, তারপরে আমাদেরকে কি বলেছে, এখানে বলেছে উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো আমি লিখবো যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন এইখানে আমরা কি করব, এইখানে আমরা সর্বপ্রথম আমরা লিখব আমরা জানি, ওই যে আমরা এর আগে যা লিখেছিলাম তাই লিখব, আমরা জানি দিয়ে এখানে আমি সেম লিখব যে পরমাণুর অধীনে এক বা একাধিক, এখানে আমরা লিখব যে পরমাণুর অধীনে এক বা একাধিক, কি লিখব, পরমাণুর অধীনে এক বা একাধিক শক্তি স্তর থাকে, ঠিক আছে, তারপর দাঁড়ি, তারপর কি লিখব, এদেরকে SPDF দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, আমি এটা লিখব। লেখার পরে তারপরে আমি এখানে কি করব, এখন আমি এটার ইলেকট্রন বিন্যাস, এটার যে আমার উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস সেটা দেখাবো 29। তো এটার উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কি হবে, দেখো এখানে আমরা 1s2 2s2 হ্যাঁ 2s2, এখন আমার পিটা কিন্তু আমাদের ভাগ হবে, সেটা কিভাবে হবে, দেখো পিটা হবে হচ্ছে কি আমাদের 2px 2py 2pz, তাহলে আমাদের পিএ কয়টা আছে, 6টা আছে, তো দুইটা। তারপরে দেখো 3s2 আমার যা আছে তাই থাকবে 3s2, তারপর 4p6 মানে 3p6, এটা আমার হবে px 3py 3pz। ঠিক আছে, 1 2টা 4টা 6টা, এই যে আমার 6টা দিয়ে দিলাম। এখন 3ডিও কিন্তু আমাদের ভাগ হবে, সেটা কিভাবে আমি নিচে দেখাচ্ছি। এখন 3d এটা হবে হচ্ছে xy 3d, এখানে হবে হচ্ছে yz, এখানে হবে হচ্ছে 3d zx। ঠিক আছে, তারপর হবে 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর কি হবে 3d z স্কোয়ার। ঠিক আছে, আমাদের মোট 3তে 5টা আমাদের 5টা উপশক্তি স্তর থাকে, আমাদের তৃতীয় প্রধান শক্তি স্তরের মধ্যে আরও 5টা প্রধান শক্তি স্তর থাকে। ঠিক আছে, মনে রাখবা। তো দেখো আমার এখানে 10টা, তো আমি এখানে 2টা করে দিয়ে দেবো, 2 4 6 8 10। ঠিক আছে, আমাদের কি xy yz zx x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এই মোট 5টা থাকে, একদম পারফেক্টভাবে মনে রাখবা। তারপরে সর্বশেষ আমাদের আছে হচ্ছে 4s1, তো আমি 4s1 লিখে দেবো। হ্যাঁ, এটাই হবে হচ্ছে আমাদের সর্বশেষ অ্যান্সার। তো দেখো আজকে তোমাদেরকে এটার যে তোমরা চাইলে এটা তুলে নাও অথবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো দেখো আজকে তোমাদেরকে এই পর্বে আমি যে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন যে অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের 2021-এর প্রথম সপ্তাহে, তো এটা করিয়ে দিলাম। তারপরের সপ্তাহে আমি দেখো এইটাকে করিয়ে দিব, চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যেগুলো আছে এই সবগুলো করিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। আর
আর তোমাদের সাথে আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিবা, কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে এগুলো মানে একটু অনেকটা ডিফিকাল্ট লাগে, এই জন্য তারা যাতে হেল্প পায়, এই জন্য তোমরা এগুলো শেয়ার করে দিবা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।